দেখুন, সুপ্রিম রায়ে চাকরি গিয়েছিল এসএসসির প্রায় 26,000, 25,752 জনের চাকরি গিয়েছিল এবং তারপর প্রশ্ন উঠেছিল প্রাথমিক শিক্ষকদের নিয়ে। আর এখানেই নয়, প্রাথমিকের শিক্ষক দুর্নীতি মামলা সেক্ষেত্রেও পর্যবেক্ষণ চলছিল, সেক্ষেত্রেও একটার পর একটা তথ্য উঠে আসছিল। এবার এই মামলায় বিচারপতির করা পর্যবেক্ষণ, বিচারপতি কি বলছেন? বিচারপতি যে বিষয়টা বলছেন যে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় দুর্নীতি হয়নি সেটা দেখব না, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুরুটা যদি একটু বলি, শুরুটা হয়েছিল 2014 সালে, ঠিক তারপর নিয়োগ হয়েছিল 2016-তে। তারপর 140 জন শিক্ষক তারা অভিযোগ জানিয়েছিল যে প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2023-এর 12ই মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলেন যে 32,000-এর চাকরি বাতিল করতে হবে। তারপর অন্তর্বর্তী রায়, তারপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়, সেই রায়। এবং তারপর কি হয়? তারপর রাজ্য এবং পর্ষদ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, দীর্ঘ সময় অতিক্রান্ত হচ্ছে, একটার পর একটা দিন পেরিয়েছে। তবে আজ প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা, এই মামলায় এবার কড়া পর্যবেক্ষণ বিচারপতির। তিনি বলছেন যে এই মামলায় কে সুবিধা পেয়েছে, কে সুবিধা পায়নি সেটা দেখব না, যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বিচারপতি স্পষ্ট জানাচ্ছেন। একেবারে কড়া মন্তব্য বিচারপতির। টেট পরীক্ষায় দুর্নীতি হচ্ছে এটা প্রমাণিত, তাই প্রাথমিক নিয়োগও দুর্নীতিযুক্ত মনে করছে আদালত। আগামী 7ই জুলাই মামলার পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 7ই জুলাই। অর্থাৎ বিচারপতির কড়া পর্যবেক্ষণ। তিনি বলছেন যে কে সুবিধা পেয়েছে, কে সুবিধা পায়নি সেটা দেখব না, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা ইতিমধ্যেই বিচারপতি জানাচ্ছেন। এবং দীর্ঘদিন ধরেই এই মামলা ঝুলেছিল, যেখানে দীর্ঘ টানাপোড়েনের পর আজ সুপ্রিম কোর্টে যেটা বিষয় উঠে আসছে যে বিচারপতির কড়া পর্যবেক্ষণ। তিনি যেটা বলছেন যে দুর্নীতি হচ্ছে এটা প্রমাণিত, টেট পরীক্ষায় তো দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়নি এটা তো এখনো পর্যন্ত প্রমাণিত নয়। যদি দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঠিক কি বলা হচ্ছে অভিরূপা থেকেই জানবো, সরাসরি অভিরূপা রয়েছেন। অভিরূপা, দেখো, 2014-তে টেট পরীক্ষা এবং 2016-তে প্রাথমিকের নিয়োগ, এই যে দুটির মধ্যে যারা চাকুরি হারা বা 32,000-এর যারা চাকরি পেয়েছিলেন তাদের আইনজীবীর পক্ষ থেকে, একাংশের আইনজীবীর পক্ষ থেকে, অনিন্দ্য মিত্রর পক্ষ থেকে একটা বক্তব্য তোলা হয় যে 2014-র পরীক্ষা এবং 2016-র রিক্রুটমেন্ট এর মধ্যে দুর্নীতি হয়নি। অর্থাৎ 2014-তে যে পরীক্ষা হয়েছিল সেটা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছিল, নিয়োগের ক্ষেত্রে খানিকটা দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিটাকে দুর্নীতি হিসেবে ধরা যায় না এমনটাই প্রমাণ করার চেষ্টা করেছেন আইনজীবী, বা তিনি বলার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করেছেন। সেখানেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে কে দুর্নীতি করেছে কে করেনি দেখব না, দুর্নীতি হয়েছে সুতরাং কাউকে ছাড়বো না। অর্থাৎ এই যে দুর্নীতিটা যে হয়েছে, এবং তিনি আরও জানান যে 2014 এবং 2016 দুটোই রিলেটেড, একে অপরের সাথে সংযুক্ত, সুতরাং এই টেট পরীক্ষা হয়েছিল বলেই তার নিয়োগ হয়েছে। 2014 টেট পরীক্ষার পরই সেটার নিয়োগ 2016, সুতরাং টেটে যদি দুর্নীতি না হয় তাহলে 2016-র রিক্রুটমেন্টে কীভাবে দুর্নীতি হলো প্রশ্ন উঠেছে এবং সেই কারণেই বলা হচ্ছে এটা আলাদা করা যাবে না। অর্থাৎ 2014 টেট এবং 2016 রিক্রুটমেন্ট দুটোতেই যে দুর্নীতি হয়েছে এটা খানিকটা হলেও প্রমাণিত। আর সেক্ষেত্রে যদি সামনে আসে এই অবস্থা তাহলে কাউকে ছাড়বে না আদালত, এমনটাই স্পষ্ট জানিয়েছেন বিচারপতি। এই কড়া নির্দেশিকা বা কড়া মন্তব্যের পরই বিচারপতি জানিয়েছেন যদি আজকের মতো সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আরও বক্তব্যের প্রয়োজন রয়েছে, তারা আরও বক্তব্য জানাবে। অর্থাৎ এই 32,000 চাকরিহারা যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন সেই চাকরিজীবীদের আইনজীবীরা আরও বেশ কিছু বক্তব্য জানাবেন, যেই কারণে
সময় দিতে হবে। সেই কারণে আগামী 7 তারিখ, আগামী 7ই জুলাই এই মামলার পরবর্তী তবে এখান থেকে একটা বিষয় এর আগেও জানানো হচ্ছিল যে প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, প্রত্যেকের সঙ্গে কথা বলে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আজকে যা কিছু বলা হলো ঠিক কি উঠে আসছে, প্রত্যেকের সঙ্গে কি কি কথা হতে পারে বা কবে সমস্ত তথ্য সামনে আসতে পারে, কি বলা হচ্ছে? দেখো, এখানে প্রত্যেকের সাথে কথা বলতে হবে, মানে পর্ষদ অর্থাৎ বোর্ড, তার কি বক্তব্য রয়েছে, চাকুরি প্রার্থী যারা রয়েছে, যারা প্রথম মামলাটি করেছিলেন, অর্থাৎ যাদের কাছেই প্রথম প্রমাণ এসেছিল যে দুর্নীতি হয়েছে, যারা বেশি নাম্বার পেয়েও পেছনের লিস্টে নাম থাকা লোক যারা চাকরি পেয়েছেন, এই অভিযোগ যারা তুলেছিলেন, সেই চাকরি প্রার্থীদের আইনজীবীদের বক্তব্য শোনা বাকি রয়েছে। আরও যারা এই 32,000-এর যে একাংশের বক্তব্য এখন শোনা হচ্ছে, আরও যে অংশ রয়েছে তাদের বক্তব্যের কথা শুনতে হবে, এবং তারপরে সর্বশেষ রাজ্য যেহেতু এই মামলার পিটিশনার, সুতরাং রাজ্যের বক্তব্য বা আবেদন শুনতে হবে। সুতরাং এই এতগুলো বক্তব্য শুনতে হবে, সব পক্ষের বক্তব্য শুনতেই হবে, না হলে এই মামলার শুনানি সম্ভব নয় বা শেষ করা সম্ভব নয়। সুতরাং সব পক্ষের বক্তব্যের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আজকে এই মামলার মধ্যে একাংশ, অর্থাৎ এই 32,000 যে চাকুরি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে তাদের একাংশের আইনজীবীর বক্তব্য শোনা হয়েছে। সেখানেই বিচারপতি এই মন্তব্য করেছেন যে কাউকে ছাড়া হবে না, কে গাফিলতি করেছে বা কে দুর্নীতি করেছে। তবে অভিরূপা, এখান থেকে একটা বিষয়, এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বারবার কারা যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করার কথা বলা হচ্ছিল, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে চাকরি গিয়েছিল বহু শিক্ষকের। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কতটা সময় সাপেক্ষ, সেই দীর্ঘ সময় কি অতিক্রান্ত হতে পারে, কি জানতে পারছো? অবশ্যই সময় সাপেক্ষ, তার কারণ হচ্ছে এটা একটা লং প্রসিডিওর। এই শুনানিগুলো, এই হিয়ারিংগুলো নির্দিষ্ট সময় থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যেককে বলতে হয়, এবং সেই কারণেই তারা যেহেতু নিজের বক্তব্য শেষ করতে না পারে, পরের একটা হিয়ারিং ডেট পড়ে। তো প্রথমেই একদম এই মামলার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে একদম প্রথমেই রাজ্য পিটিশনার, রাজ্যর পক্ষে থেকে আইনজীবী কিশোর দত্ত। একটু বিরত করবো তোমাকে, এখানে আইনজীবী ফেরদৌস সামিম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফেরদৌস বাবু, দুর্নীতি দেখলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথা আজ বিচারপতি জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, সেটাই স্বাভাবিক। আর এখন মামলার শুনানি চলছে, শুনানি তো শেষ হয়নি, শুনানি শেষ হওয়ার পরে রায় প্রদান হবে। ফলে রায় প্রদান হলেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আদালত কি ভাবছে। এখন বিভিন্ন সময় বিভিন্ন জন যে সাবমিশন করছেন, সেই সাবমিশনের সাপেক্ষে আদালত পর্যবেক্ষণ দিচ্ছেন বা আদালত বিভিন্ন প্রশ্ন সেগুলোকে তাদের সামনে রাখতে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন যে পক্ষ আর্গুমেন্ট করছেন তারাই। এখনো মামলাটা যেহেতু রায় হয়নি, ফলে এই মুহূর্তে মন্তব্য করাটা সমীচীন হবে না। কিন্তু একটা কথা তো পরিষ্কার যে প্রাথমিক নিয়োগ হোক, নবম দশম হোক, একাদশ দ্বাদশ হোক, গ্রুপ সি গ্রুপ ইউ, এই রাজ্যের প্রতিটি নিয়োগেই দুর্নীতি হয়েছে এবং কত টাকা আর্থিক লেনদেন হয়েছে সেটা কিন্তু ইডি একেবারে পাবলিক নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল। ফলে খুব পরিষ্কার যে এই যে ধরুন প্রাথমিকে সোমেন নন্দীর মামলায় 3rd সাপ্লিমেন্টারি চার্জশিট করেছে, ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেছে কত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ফলে দুর্নীতি আর নতুন কিছু বিষয় নয় এই রাজ্যের জন্য। এই রাজ্যের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে কোন কোন পরীক্ষায় দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়েছে এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য হলো এখানেই। তবে ফেরদৌস বাবু, এখান থেকে এসএসসির ক্ষেত্রে দীর্ঘ সময় অতিক্রান্ত হতে আমরা দেখেছি, এই ক্ষেত্রে কতটা সময় সাপেক্ষ কি মনে হচ্ছে আপনার আইনজীবী হিসেবে? দেখুন, সেটা তো এখন শুনানি চলছে এবং অন্তিম পর্যায়ে শুনানি চলছে। এখন যারা চাকরি হারিয়েছিলেন দিয়ে আবার আদালতের স্টে অর্ডারের ফলে তারা এখনো চাকরি করছেন, তাদের পক্ষ থেকে আইনজীবীরা তারা পরপর বলছেন। তারপর আমরা যারা আছি তারা বলবো। উভয় পক্ষের শুনানি শেষের পরে তারপরে কোর্ট রায় প্রদান করবে। যতক্ষণ পর্যন্ত রায় প্রদান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা সমীচীন নয়। এটুকু বলা যায় যে যে পাবলিক নোটিশ আছে, বিশেষ করে আর্টিকেল 12 অথরিটি গুলো, সেখান থেকে কিছু ইনফারেন্স টানা যায়। সেখান থেকে ইনফারেন্স হচ্ছে এটাই যে এই নিয়োগে দুর্নীতি রয়েছে। ধন্যবাদ জানাবো ফেরদৌস বাবু। এখান থেকেই বিচারপতির করা পর্যবেক্ষণ, এই মামলায় কে সুবিধা পেয়েছে কে সুবিধা পায়নি সেটা দেখবো না, যদি দুর্নীতি হয়ে থাকে সেটা প্রমাণ হয় তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বিচারপতি জানাচ্ছেন। এখান থেকে অভিরূপার কাছে আরো একবার যাব। অভিরূপা, যা বলছিলে।
আমি সেটাই বলছিলাম যে যেহেতু এই মামলাটি এই মুহূর্তে এখনও পর্যন্ত বিচারাধীন, প্রত্যেক পক্ষের বক্তব্য শুনতে হবে এবং সেই কারণে নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ের এটা সময় সাপেক্ষ ব্যাপার। আগামী 7 তারিখ আবারও চ্যালেঞ্জিং চাকরি প্রার্থীদের, চাকরি হারাদের আইনজীবী তারা বলবেন এবং যাদের চাকরি এখনও পর্যন্ত বিতর্কিতের পথে তাদের আইনজীবীরা বক্তব্য রাখবেন এবং একে একে সেই বক্তব্য শোনার পর বোর্ডের বক্তব্য শুনবে এবং তারপর ফের রাজ্যের, এবং তারপর রাজ্যের আগে শুনবে চাকরি প্রার্থীদের আইনজীবী, যাদের মূল মামলাটি ছিল যে দুর্নীতি হয়েছে, প্যানেলে সমস্যা তৈরি হয়েছে, যার জন্য বেআইনিভাবে চাকরি পেয়েছেন অনেকে। এই পুরো প্রক্রিয়াকরণ শেষের পরই হয়তো নির্দেশিকা দেবে আদালত, একথা বলাই বাহুল্য। তো সুতরাং কবে সেই নির্দেশিকা আসে, তবে আজকে যে উল্লেখযোগ্য মন্তব্য বিচারপতিদ্বয় করেছেন তাতে সত্যিই মনে হচ্ছে যে এরপর বিচারপতিদ্বয় কোনো কিছুতেই বাধা সৃষ্টি, অর্থাৎ কোনো কিছুই আটকে রাখার কোনো জায়গা নেই। দুর্নীতি যারা করেছেন তারা আদালতের চোখে দোষী, তারা আদালতের চোখে শাস্তি পাবে, একথা বলাই বাহুল্য। কিন্তু অভিরূপা, বারংবার দেখেছিলাম রাজ্য বা পর্ষদ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বারংবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এক্ষেত্রে রাজ্যের ভূমিকা কি হতে পারে? দেখো, এখনো পর্যন্ত সেই পর্যায়ে এসে পৌঁছয়নি, মামলা শুনানি মধ্য পর্যায়ে রয়েছে। সেটার কোনো নির্দেশিকা নিশ্চয়ই আসবে এবং কোনো নির্দেশিকা এলে, ডিভিশন বেঞ্চের নির্দেশিকা এলে, কোনো হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে অবশ্যই ডিভিশন বেঞ্চে যে নির্দেশিকা রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে অবশ্যই অ্যাপেক্স কোর্টে যেতে পারে। যে পক্ষ হেরেছে, অর্থাৎ যার মততুষ্ট হয়নি বা ঠিকঠাক মনে হয়নি, তিনি অবশ্যই চ্যালেঞ্জ করে অ্যাপেক্স কোর্টে যেতে পারেন। সেটা অবশ্যই সেই পথ খোলা রয়েছে এবং আমরা বারবার দেখেছি পর্ষদ বিভিন্ন ক্ষেত্রে, এই মামলাটির ক্ষেত্রেও তো সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশিকা ছিল সেটাকেই চ্যালেঞ্জ করে রাজ্য এসেছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে এই মামলা এই মুহূর্তে বিচারাধীন এবং এই মামলার রায় যদি তার পছন্দ না হয় তাহলে তিনি অ্যাপেক্স কোর্টে যেতেই পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তো সুতরাং সেই অধিকার প্রয়োগ করে তিনি অ্যাপেক্স কোর্টে গিয়ে মামলা করবেন, কথা বলাই বাহুল্য। কিন্তু সেক্ষেত্রে সবার আগে বুঝতে হবে যে হাইকোর্ট কি রায় দিচ্ছে এবং সেই হাইকোর্টের রায়ের ওপর নির্ভর করছে অনেকটাই। একেবারে সঙ্গে থাকা অভিরূপা, প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় কড়া পর্যবেক্ষণ এবার বিচারপতির। এই মামলায় কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব এমনটাই কড়া মন্তব্য বিচারপতির। টেট পরীক্ষায় দুর্নীতি হচ্ছে সেটা প্রমাণিত, তাই প্রাথমিক নিয়োগেও দুর্নীতি হচ্ছে, দুর্নীতিযুক্ত বলেই মনে করছে আদালত। পাশাপাশি আগামী 7 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে যখন আমরা বারংবার দেখেছি যে যোগ্য অযোগ্য আলাদা করার কথা বারংবার বলা হচ্ছিল, সেক্ষেত্রে দীর্ঘ সময় অতিক্রান্ত হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্তের পর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছিল বহু শিক্ষকের। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে কি হয়, একটার পর একটা নতুন শুনানি, নতুন দিন ধার্য করা হচ্ছে, বারংবার বলা হচ্ছে প্রত্যেকের মন্তব্য শোনা হবে, প্রত্যেকের বক্তব্য শোনা হবে, কার কি মতামত জানা যাবে। যে ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই বিষয়ে অভিযোগ উঠেছিল, শিক্ষকরা তারা বেশ কয়েকজন অভিযোগ তুলেছিল যে প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা আমরা 2023-এর 12ই মে দেখেছিলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন এই 32,000 শিক্ষকের মধ্যে যারা অযোগ্য, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত যারা নয়, প্রশিক্ষণ ছাড়াই যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে। তারপরেও দীর্ঘ সময় অতিক্রান্ত হচ্ছে, কখনো রাজ্য চ্যালেঞ্জ জানিয়েছে, কখনো পর্ষদ চ্যালেঞ্জ জানিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেই দীর্ঘ টানাপোড়েনের পর আজ এই চাকরি বাতিল মামলায় যেখানে কড়া মন্তব্য বিচারপতির, কড়া পর্যবেক্ষণ, যেখানে বলা হচ্ছে যে যদি দুর্নীতি প্রমাণিত হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যেখানে 2014 থেকে শুরু হয়েছিল টেট পরীক্ষা 2014, আর টেট পরীক্ষাতেই যখন দুর্নীতি হচ্ছে তখন নিয়োগেও দুর্নীতি হতে পারে না, এই বিষয়টা কোনোভাবেই বলা যাবে না। সেক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাও জানানো হচ্ছে। তবে কতটা সময় লাগতে পারে বা এই যে বলা হচ্ছে প্রত্যেকের বক্তব্য শোনা হবে, কে কি মন্তব্য তুলে ধরেন সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অভিরূপার কাছে আরও একবার যাব। অভিরূপা, এসএসসির ক্ষেত্রে দেখেছি দীর্ঘদিন ধরে দীর্ঘ টানাপোড়েনের পর যোগ্য অযোগ্য যেহেতু বাছাই হয়নি সেহেতু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছিল বহু শিক্ষকের। এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সময় লাগতে পারে বলে মনে করছে, আইনজীবীরা কি বলছেন? সময় তো লাগবেই, তার কারণ হচ্ছে এরকম একটা বড় ভাস্ট সাবজেক্ট এবং এই সাবজেক্টের একাধিক জন তার
একে পিটিশনার রয়েছেন, তারপর ডিফ্যাক্টো রয়েছেন, অর্থাৎ অপোনেন্ট রয়েছেন, তাদের বক্তব্য শোনা হবে, ডিফ্যাক্টো রয়েছেন। অপরূপা, একটু বিরত করব তোমাকে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিক্রম বাবু, এই মামলায় কে সুবিধা পেয়েছে কে সুবিধা পায়নি সেটা দেখবো না, যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণের কথা কিন্তু জানাচ্ছেন বিচারপতি, কি বলবেন? দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ যে এই প্রাইমারি যে নিয়োগ হয়েছে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ওপর বেস করেই একটা সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ হয়, এটাই আদালতের প্রথা। দুর্নীতির ওপর বেস করে এর আগেও আদালতে সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ হয়েছে। এখন প্রাইমারিতে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, এখন আপাতত শুনানি চলছে, দেখা যাক কি দাঁড়ায়। যা সওয়াল জবাব চলছে, তারপরে যা কোর্ট রায় দেবে সেটা সবাইকেই মানতে হবে। অনেক ধন্যবাদ জানাবো বিক্রম বাবু। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির। একদিকে আগামী 7ই জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সমস্ত দুর্নীতি টেট সম্পর্কিত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয়, যা শূন্যপদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে, কিন্তু আমরা নিয়োগ খারিজ করার পক্ষে নয়। 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির জন্যই তৎকালীন পর্ষদ সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন। আইন ছাড়াই ন্যায় বিচারের প্রশ্ন থাকছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে। সকলের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল এটা কি কোনোভাবে বলা যায়? দুর্নীতি দেখলেই কড়া পদক্ষেপ গ্রহণের কথা এবার বিচারপতি জানাচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপাকেও ধন্যবাদ জানাবো।